শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। 4 সপ্তাহ পর ফের শুনানি, শিক্ষার্থীদের আন্দোলন চলছে। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, 21টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই। দেশে 40 ফুটের কন্টেনারের তীব্র সংকট, পণ্য রপ্তানি নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। বিকল্প প্রক্রিয়ায় সমস্যা সমাধানের চেষ্টা। এবার বিস্তারিত সংবাদ। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সকালে এই সিদ্ধান্ত জানায়। 4 সপ্তাহ পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি। পরে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন জানান, আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন। কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে 4 অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট হয়। এ রায়ে গেল 5ই জুন কোটা পদ্ধতি বাতিলের পরিপত্রকে অবৈধ ঘোষণা করে কোটা ফিরিয়ে দেয় হাইকোর্ট। আজ তার উপর স্থিতাবস্থা জারি হলো, ফলে কোটা আপাতত বাতিলই থাকছে। যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। যে কোটা যে চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে। এটা আর এখন এই স্ট্যাটাস কোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর ইয়ে হচ্ছে না। এখন ওনাদের স্ট্যাটাস কোটাই কার্যকর হবে, বহাল হবে। এবং এখন যেহেতু স্ট্যাটাস কো আছে, যেগুলো ছিল ওগুলো সবগুলো থাকবে। এখন এর প্রেক্ষিতে যে প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেধার যারা এই কোটা পদ্ধতি যে 2018 যে সার্কুলার সেই অনুযায়ী চলবে। 3টা নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে স্টুডেন্টদেরকে, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন, এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। আর আন্দোলনকারী শিক্ষার্থীরা ACP যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। এদিকে কমিশন গঠন করে কোটা ব্যবস্থা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে আদালতের রায় ঘোষণার পর এ প্রতিক্রিয়া দেয় তারা। গত 2 দিন ঢিলেঢালা কর্মসূচি থাকলেও আজ সকাল থেকে সড়ক ও রেলপথে অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। সকাল 10টার পর থেকে তারা জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগ থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয় সেখানে। এরপর কলা ভবনের সামনে দিয়ে মহসিন হল, ভিসির বাসভবন, TSC ঘুরে শাহবাগের দিকে এগোয় মিছিল। একে একে যান চলাচল বন্ধ করা হয় বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী সহ রাজধানীর অন্তত 20টি গুরুত্বপূর্ণ পয়েন্টে। এতে চরম ভোগান্তিতে পড়ে মানুষজন। আমাদের হাইকোর্টের কাছে কোনো এক্সপেকটেশনও ছিল না আসলে। আজকে যদি হাইকোর্ট যে কাজটি করতে, যে 18 পরিপত্র বহাল করে দিত, তারপর আমাদের যে কর্মসূচি সেটি চলতেই থাকতো। কারণ আমাদের যে দাবিটি, সেই দাবিটি আসলে নির্বাহী বিভাগের কাছে, এবং নির্বাহী বিভাগে একমাত্র আমাদেরকে এই রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যেতে পারে। নির্বাহী বিভাগ যদি আমাদেরকে এই কমিটমেন্টই করে যে তারা একটি কমিশন গঠন করবে, সকল স্টেক হোল্ডারদের সমন্বয়ে কোটার একটি যৌক্তিক সংস্কার করবে, তাহলেই আমরা অ্যাকচুয়ালি রাজপথ থেকে চলে যাব। দর্শক, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে শাহবাগ মোড় থেকে সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, আপিল বিভাগের আদেশের পরও আন্দোলনকারীরা তো অবরোধ চালিয়ে যাচ্ছে, শহরের পরিস্থিতি কেমন দেখছেন? সেটি হচ্ছে আপিল বিভাগের আদেশ দেওয়ার পর
আসলে কিছুটা ফুঁসে উঠেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা দুটি কথা আমাদেরকে জানিয়েছে, যারা এই আন্দোলন মূল সমন্বয়ক তারা আমাদেরকে দুটি বিষয় জানিয়েছে। একটি হচ্ছে আপিল বিভাগের এই রায়ে তারা সন্তুষ্ট নয়, দ্বিতীয়ত হচ্ছে আসলে আপিল বিভাগের এই রায়ের উপর তাদের আন্দোলনের কোনো গতিপথ নির্ভর করবে না। তাদের মূলত রায়টি তারা মূলত হচ্ছে সরকারের নির্বাহী বিভাগের পক্ষ থেকে তারা একটি লিখিত বা চিঠি আকারে কমিশন গঠন করে তাদের এই রায় বা তাদের যে যৌক্তিক যে আন্দোলন সেটি চাচ্ছে। সেটি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে তারা আমাদেরকে জানিয়েছে। এর মধ্যে আমি যদি আপনাকে একটু জানাই, সকাল 11:30 থেকেই মূলত ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরি থেকেই শিক্ষার্থীরা জড়ো হয়ে শাহবাগ হয়ে বাংলা মোটর এবং কারণ বাজার ফার্ম গেট আশপাশে যে এলাকাগুলো আছে ফার্ম গেট পর্যন্ত সেখান পর্যন্ত অবস্থান নেয়। এদিকে তারও আগে ওদিকে সায়েন্স ল্যাব এবং আমি যদি বলি চাংখারপুল মোড় সেইখানে অবস্থান নেয় সকাল থেকে শিক্ষার্থীরা। এতে করে ঢাকা শহরে যেহেতু গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেখানে অবস্থান নেয়, এতে করে ঢাকা শহরে যান চলাচল মূলত 11টা অথবা 11:30টার পর থেকেই কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে মানুষ। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা এই আন্দোলন আসলে কতক্ষণ পর্যন্ত চলে, আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত মূলত এই আন্দোলন চলবে এবং তাদের একটাই কথা, যতক্ষণ পর্যন্ত এই চাওয়া পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়ছে না। নাবিলা। দাউদ, আপনাকে ধন্যবাদ। কোটা সংস্কার আন্দোলন নিয়ে শাহবাগ মোড় থেকে জানালেন সহকর্মী দাউদ হাসান। কোটা সংস্কারের দাবিতে এখনও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তারা জানান, আপিল বিভাগের এই রায়ের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আন্দোলনকারীরা সরকারি চাকরিতে সকল গ্রেডের সংস্কার চান এবং সর্বোচ্চ 5 ভাগ কোটা রাখার দাবি জানান তারা। 5% কোটা বহাল রেখে সাংবিধানিক প্রক্রিয়া আইন জারি করে এটার সুষ্ঠু সমাধান করতে হবে, স্থায়ী সমাধান করতে হবে এবং যতদিন পর্যন্ত না সাংবিধানিক প্রক্রিয়া আইন জারি করে এর স্থায়ী সমাধান না হয় আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলতে থাকবে। রায়ের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই, কারণ আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করছি। অযৌক্তিক এবং অনৈতিক কোটা পদ্ধতিকে বাতিল করে সংসদে আইন পাশ করে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় রেখে সংসদে বিল পাশ করে এটার একটা স্থায়ী সংস্কার করা হোক। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ঢাকা আরিচা মহাসড়কের অবস্থা সরাসরি জানাচ্ছেন সাভার প্রতিনিধি সৈয়দ হাসিব। হাসিব, আন্দোলনকারীরা কি এখনো মহাসড়ক অবরোধ করে রেখেছে? আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে তারা ঢাকার যে মহাসড়ক অবরোধ করেছিলেন, এখনো কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখনো ঢাকার যে মহাসড়ক তারা অবরোধ করে রেখেছেন এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই কিছুক্ষণ আগে যে আজকে রায় ঘোষণা করা হয়েছে সেই রায়টি কিন্তু তারা অযৌক্তিক করছেন এবং এই রায়ের মাধ্যমে আসলে তাদের যে আন্দোলন এই আন্দোলনটিকে অন্যদিকে তারা বলে এবং তারা বলছেন যে তারা এই কোটা বাতিলের দাবিতে নয়, তারা কোটা সংস্কারের দাবিতে এই যে রায়টিকে বিতর্কিত করা হচ্ছে এবং রায়টিকে সমন্বয়তা করছেন এবং তারা যেটা বলছেন যে এই রায় অবিলম্বে স্থগিত আদেশ আবার প্রত্যাহার করে তাদের আন্দোলনটাকে মেনে নেওয়া এবং এই 56% কোঠাকে বাতিল করে সেই কোঠা থেকে 5% কোঠায় আনার জন্য তারা কিন্তু দাবি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এই যেই রায়টি ঘোষণা করা হয়েছে সেটি সম্পূর্ণ অযৌক্তিক এবং কোনো প্রকার এখানে তাদের যে আন্দোলনের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই, যার কারণে তারা তাদের আন্দোলন এখন পর্যন্ত তারা কিন্তু তার কোনো সংশ্লিষ্টতা নেই, যার কারণে তারা তাদের আন্দোলন এখন পর্যন্ত তারা কিন্তু চলমান রেখেছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। হাসিব, আপনাকে ধন্যবাদ। ঢাকা আরিচা মহাসড়কের অবস্থা সরাসরি জানালেন সহকর্মী সৈয়দ হাসিব। দর্শক, কিছুক্ষণ আগে যশোর ও রংপুর থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের খবর জানিয়েছেন সহকর্মীরা। দাবিতে সারা দেশের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল থেকে তাদের আন্দোলন শুরু করেছে, অর্থাৎ সকাল 10টায় তারা যশোর যে চৌগাছা সড়ক সেটি তারা অবরোধ করে স্লোগান দিচ্ছেন এবং তারা দাবির পক্ষে কথা বলছেন। তাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, তারা বলছেন যে তারা কোটা সংস্কার করার পক্ষে কথা বলছেন, তারা কোটা বাদ দেওয়ার পক্ষে নন। এছাড়া তারা বলছেন যে যারা প্রতিবন্ধী রয়েছেন, যারা বীর মুক্তিযোদ্ধা রয়েছে তাদের সন্তানদের কোটা দেওয়া যেতে পারে, তবে তারা তৃতীয় প্রজন্মের কোটা নিয়ে আপত্তি করেছেন এবং তৃতীয়
প্রজন্মের কোঠা নিয়ে তারা কোনোভাবেই মানতে চাইছেন না। বেলা 12টা থেকে এই মডার্ন মোড় এলাকায় কিন্তু তারা অবস্থান নেয় এবং এখন পর্যন্ত তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে এখানে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে তাদের দাবি পূরণ না হবে, যে কোটা সংস্কারের যে দাবি, এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দিয়ে দেশটির সঙ্গে 21টি সমঝোতা স্মারক সই এবং 7টি প্রকল্পের ঘোষণাপত্রে স্বাক্ষর করা হয়েছে। সকালে বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়। 21টি সমঝোতা স্মারকের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি স্মারক হল ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা শক্তিশালী করা ও ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ কৌশল। আর 7টি প্রকল্পের ঘোষণাপত্রের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ঘোষণাপত্র হল চীন বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে যৌথ সমীক্ষার সমাপ্তি এবং দুই দেশের দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি চুক্তির আলোচনা শুরু। এর আগে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে সকালে গ্রেট হল অব দ্য পিপল পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। দেশে 40 ফুট দীর্ঘ কন্টেইনারের তীব্র সংকট তৈরি হয়েছে। এতে পণ্য রপ্তানিতে বিপাকে পড়েছেন রপ্তানিকারকরা। শিপিং কোম্পানিগুলো বলছে, লোহিত সাগরে অস্থিতিশীলতা ও বৈশ্বিক সংকটের কারণে ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে জটের কারণে এই সংকট তৈরি হয়েছে। তবে বিকল্প প্রক্রিয়ার সমস্যা সমাধানের চেষ্টার কথা জানায় তারা। নাজমুল সাদেকের রিপোর্ট। বাংলাদেশ থেকে পণ্য নেয়ার ক্ষেত্রে 40 ফুট দীর্ঘ কন্টেইনার পছন্দ আমদানিকারকদের। এদিকে দেশে যেসব পণ্য আসে তাতে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় 20 ফুটের কন্টেইনার। এই কারণে 40 ফুটের কন্টেইনারের একটা সংকট সবসময়ই ছিল। সেই সংকট আরও বেড়েছে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার কারণে, যাতে জাহাজগুলোকে অনেক বেশি পথ ঘুরে আসতে হচ্ছে। এছাড়া ট্রান্সশিপমেন্ট বন্দরে মাদার ভেসেলের গড় অবস্থান বেড়েছে 2 থেকে 7 দিন পর্যন্ত। এতে ভেঙে পড়েছে প্রয়োজনীয় খালি কন্টেইনার সরবরাহ ব্যবস্থা। বাংলাদেশের রপ্তানি পোশাক শিল্পের জন্য 40 এবং 40 হাই কিউব কন্টেইনারের চাহিদা অনেক বেশি। এই চাহিদার যে তুলনায় 40 ফিট কন্টেইনার অনেক কমে গেছে। এটির মূল কারণ হলো যে লোহিত সাগরে যে হুথি বিদ্রোহীদের যে ঝামেলাগুলো হচ্ছে, সেই ঝামেলার কারণে জাহাজগুলো প্রায় 11 দিন অতিরিক্ত সময় তাদেরকে পার করতে হচ্ছে। এই অতিরিক্ত সময় পার করার কারণে যেই ডিলে, সেই ডিলের কারণে আমদানি এবং রপ্তানি পণ্যের কিন্তু একটা ব্যাহত হচ্ছে। আগের চেয়ে সময় বেশি লাগায় বেড়েছে কন্টেইনারের ভাড়া। পাশাপাশি জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলছেন ব্যবসায়ী নেতারা। গত এক সপ্তাহ টোটাল গুডস ওরা নেওয়ার ক্যাপাসিটি আছে কিনা, যদি ক্যাপাসিটি না থাকে তাহলে আমরা 2 সপ্তাহ ডিলেতে চলে গেলাম। 2 সপ্তাহ ডিলে যাওয়ার মানে হলো যে বায়াররা, এক নম্বর হলো যে তারা অন টাইম গুডস পাচ্ছে না। তারা এখন করবে কি, ডিসকাউন্টের দিকে যাবে, অথবা গুডসটা 15 দিন 20 দিন আগে পাওয়ার জন্য বা অন টাইম পাওয়ার জন্য তারা আমাদেরকে বলবে যে তোমরা ইয়ার ফ্রেট করো, তখন ফ্রেটটা আমাদেরই দিতে হবে। শিপিং কোম্পানিগুলো বলছে এটি বৈশ্বিক সংকট, তবে বিকল্প ব্যবস্থায় এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। প্রতি মাসে আমরা কনস্ট্যান্টলি প্রত্যেকটা জাহাজে আমরা এমটি নিয়ে আসছি ট্রান্সশিপমেন্ট পোর্টগুলো থেকে। যেমন আমাদের এই মাসেও প্রায় এক্সপোর্টের অনেক ভালোই গ্রোথ দেখতে পাচ্ছি, কিন্তু ইম্পোর্টটা যেহেতু এখন কম, যার কারণে আমরা এই যে গ্যাপটা মিট আপ করার জন্য আমরা কন্টিনিউয়াসলি এমটি রিপোজিশন করতেছি বাংলাদেশে। দেশের রপ্তানি পণ্যের 63% গন্তব্য ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। নদ নদীর পানি কমতে শুরু করায় দেশের বিভিন্ন স্থানে বন্যার পানি নামতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমেনি। সিলেট, সিরাজগঞ্জ ও রাজবাড়ী সহ বন্যা কবলিত এলাকায় পানিবন্দী মানুষের মধ্যে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। সিলেটে পানি কমার সঙ্গে সঙ্গে ছড়াতে শুরু করেছে পানিবাহিত রোগ। বেশিরভাগই পেটে ব্যথা, ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। জমে থাকা পানি কালো রং ধারণ করে ছড়াচ্ছে দুর্গন্ধ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত কয়েকদিনে 81 জন ডায়রিয়া, 32 জন শ্বাসতন্ত্রের সংক্রমণ ও 50 জন চর্মরোগে আক্রান্ত হয়েছে। এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে আরও 653 জন। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। একই অবস্থা সিরাজগঞ্জ ও রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে।
পেটও বেদনা এবলেও আমার সমস্যা করে তা বেদনা করে তাপ তাকে লগে ওই দেখো তা বাচ্চা তোর ফাবো ফুলির যেন ফেক ফাবো তা রাইছিল ঘুমাই না জলার খাব জানি পানিত নামার পরে অনেক অনেক চুলকানি গোটার মতো হয় খাও জানি আর সাহা বান্ধিলে ফসিয়া ফুজবার প্রশ্ন ফাঁস চক্রে জড়িত পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলীর বাড়ি মাদারীপুরে। স্থানীয় উপজেলার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য 2 বছর ধরে ধীরে সক্রিয় হচ্ছিলেন স্থানীয় রাজনীতিতে। প্রচুর অর্থ বিলি করার কারণে পরিচিত হয়ে উঠেছিলেন স্থানীয়দের মাঝে। মাদারীপুর থেকে আঞ্জুমান জুলিয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সরকারি কর্ম কমিশনের পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন সৈয়দ আবেদ আলী জীবন। প্রশ্নফাঁস চক্রে জড়িয়ে তিনি গড়েছেন সম্পদের পাহাড়। ঢাকায় আছে একটি 6তলা বাড়ি, 3টি ফ্ল্যাট ও একটি গাড়ি। গ্রামে 6 কোটি টাকার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। নিজ এলাকায় সরকারি জমি দখল করে গড়েছেন গরুর খামার। বাড়ির পাশে করেছেন একটি মসজিদ ও ঈদগাহ। কিছু দৃশ্যমান সম্পদ ছাড়াও আবেদের আরো সম্পদ রয়েছে। গাড়ি চালকের চাকরি পেয়ে 0 থেকে 100 কোটি টাকার মালিক বনে যান তিনি। নেপথ্যে রয়েছে পিএসসি সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস। এখন নিজেকে পরিচয় দেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে। চাকরি করে গাড়ি চালাইছে, দিয়ে কামাইছে। ব্যবসায়িক উৎস আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না, আমি জানি না অন্তত সে কি ব্যবসাটা করে, কিন্তু আমি যতটুকু জানি সে আগে ড্রাইভার ছিল। গ্রামে আবেদ ও তার ছেলে সিয়াম চলাফেরা করতেন বডিগার্ড নিয়ে। আবেদ আলীর বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম পড়াশোনা করেছেন ভারতের শিলিগুড়ির একটি ইংলিশ মিডিয়াম স্কুলে। সেখানেও একটি বাড়ি কিনেছেন আবেদ। ডাসার উপজেলা ছাত্রলীগের কমিটির সহসভাপতির পদ ভাগিয়ে নেন তিনি। সে পদ থেকে গ্রেফতারের পর বরখাস্ত করা হয়। 2 বছর ধরে সৈয়দ আবেদ আলীকে নিজ এলাকায় বেশ সরব দেখেছেন বাসিন্দারা। নবগঠিত মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী ছিলেন তিনি। এজন্য দীর্ঘদিন ধরে নানাভাবে প্রচারণা চালিয়েছেন। খরচ করেছেন প্রায় 3 কোটি টাকারও বেশি। এলাকার গরিব দুঃখীদের দান খয়রাতের পাশাপাশি পোস্টারও সাটিয়েছেন নানা জায়গায়। ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে নিয়ে এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে দান দক্ষিণা শুরু করেন উদার হস্তে। এজন্য এলাকার মানুষজন চিনতে শুরু করে তাদেরকে। শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমার ছেলে যে মাদ্রাসা ছাত্র এলাকাবাসী রেখা হয়েছে, আমার খুব আনন্দ লাগতো। আমি ঘুমাইছিল ফুটপাতে। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিতেন পিতা পুত্র দুজনে যৌথভাবে। সৈয়দ আবেদ আলী নিজের জীবনে নানা কল্পিত কাহিনী বলতেন বক্তব্যে। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি ক্ষুদ্র জায়গা থেকে আমি আসলে বিশ্বাস করি রাজনীতি মানেই হচ্ছে মানুষের জন্য কিছু করা। পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী প্রশ্ন ফাঁসের সাথে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া এবং অপরাধ স্বীকার করে দেওয়া বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর সারা দেশের মতো মাদারীপুরেও তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরে সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায়ের উপর স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। 4 সপ্তাহ পর ফের শুনানি, শিক্ষার্থীদের আন্দোলন চলছে। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা। চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, 21টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই। দেশে 40 ফুটের কন্টেনারে তীব্র সংকট, পণ্য রপ্তানি নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। বিকল্প প্রক্রিয়ায় সমস্যা সমাধানের চেষ্টা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।